কিন্তু উপদেষ্টা যখন বলে বিদ্যুৎ বিল বাড়ছে তো কি হয়েছে, টাকাটা যেটা সরকার নেবে এটা তো দেশের মধ্যেই থাকবে, দেশের বাইরে তো আর যাচ্ছে না। যাচ্ছে না। ভাই এই রাইটটা আপনাকে কে দিছে? জনগণকে চুইসে পয়সাটা আপনার বাসায় রাইখে দিবেন, এই রাইটটা আপনাকে কে দিছে? কোথায় পাইছেন এই জ্ঞান, কোথায় পাইছেন এই মেধা? তারা তো টকশোতে আসে না, এখন আসে একা, একতরফা বলে যাবে। আসেন না, আলোচক হিসেবে আসেন। কষ্ট থেকে বলছি আমি, এখানে কোনো প্রেম নাই। আপনি আমার টাকা নিয়ে আপনি দেশে রাখবেন, হ্যাঁ? তো আপনাকে এই অধিকারটা কে দিছে? জনগণের চুইসে নিয়ে আপনি টাকাটা রেখে দিবেন? জনগণের সাথে রাখেন। ক্যাপাসিটি চার্জ দিতে হয় যে বিদ্যুতের কালেকশন তার 40%। জনগণরে যেমন একজন বাণিজ্য মন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, বলে দেয় 6 মাস নাই, হবে না, 1 বছর হবে না, 2 বছর টাইম লাগবে। এই যে কথাটা আপনি বলতেছেন 2 বছর টাইম লাগবে, ফাইন, মানলাম। আপনি আমারে গ্যাস দিতে পারবেন না, বিল নিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যাস আসেন আপনি, বিল কিন্তু পুরাটা। পুরাটাই আচ্ছা। 1080 টাকা। বিদ্যুৎ বিল আপনি আসে যায়, রেট বাড়েছেন প্রচুর। আচ্ছা, এখন ধরেন গ্যাস বিলে আমি থাকি, মানে চিন্তা করেন আমি ধরেন গ্যাস বিল দিতে পারছি, মানে গ্যাস পাচ্ছিই না একেবারে, তখন আমি পাচ্ছিই না, আমি ডিটারমাইন্ড বিল দিব না। আপনি সর্বোচ্চ কি করবেন? আমার লাইনটা কেটে দিবেন। মেনে নিলাম আমার গ্যাস নাই, গ্যাস নাই, বিল দিব না, লাইন কেটে দিবেন, ফাইন, নো প্রবলেম। বিদ্যুৎ পাচ্ছি না, বিল দিলাম না, লাইনটা কেটে দিলেন, ফাইন। আপনি চলবেন কেমনে? আপনি চলবেন কেমনে? সরকার চলবে কিভাবে? আপনি বলতে সরকার, আপনি কিভাবে চলবেন এইটা আপনাকে ভাবতে, ওই সোকল্ড উপদেষ্টার ইয়েতে আপনি চললেন না। দে আর ড্যামেজিং ইউ, আই এম টেলিং ইউ। তারপরে আসেন, বিদ্যুৎ বিল নিয়ে আপনি 40% ক্যাপাসিটি চার্জ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে না, বরং জনগণের সাথে রাইকে জনগণের যেমন বলেন 2 বছর অপেক্ষা করতে হবে, সিনায় বল থাকলে বলে দেন ক্যাপাসিটি চার্জ আমি 2 বছর দিব না, আমার জনগণ নিয়ে থাকতে হবে। বাংলাদেশ প্রথম মানে এই না খালি বাংলাদেশের এই ভূখণ্ডটা থাকবে, জনগণ থাকতে হবে। তো বাংলাদেশ প্রথম মানে বাংলাদেশের জনগণ প্রথম। আপনি বলেন না ক্যাপাসিটি চার্জ 2 বছর দিবেন না, সমস্ত জনগণ আপনার সাথে থাকবে, হোক সে আওয়ামী লীগের, হোক সে জামাতের, হোক সে বিএনপি, তো আছেই সব জনগণ যদি সাথে থাকে বাংলাদেশে, আপনি কোন রাজ্য থেকে কে আইসে কে কি করবেন, কেন করতে পারবেন না সেটাও বলে দিচ্ছি। সরকার ভয় পায় কিনা আমি জানি না, একটা স্বাধীন ভূখণ্ড পৃথিবীর কেউ নাই এখন খেয়ে ফেলে, এখানে আপনি অনাচার, অবিচার উস্কাইতে পারবেন। আপনি বাংলাদেশে কিছু করবেন, আমেরিকা বসে থাকবে না। আপনি বাংলাদেশে কিছু বলবেন, চায়না বসে থাকবে না। চায়না আমেরিকা দুয়ে মিলে দেশটাকে খাবেন, ইন্ডিয়া বসে থাকবে না। কারণ জিও পলিটিক্সের কারণে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত ভয়বাদ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি জাস্ট জনগণের সাথে থাকেন। বিদ্যুৎ ক্যাপাসিটি বিল দিবেন না আপনি 2 বছর, জনগণ আপনার সাথে থাকবে। সমস্ত রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়, ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে, প্রশাসন ছাড়া জাস্ট জিরো, নো হিরো। কেন বলছি? আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, হিরো ছিল কিভাবে? প্রশাসন, জাস্ট প্রশাসন। পতন হইল কিভাবে? যখন প্রশাসন এসে হাত মিলায় জনতার সাথে। আজকে ওই 17 বছর বিএনপি জামাত রাস্তায় রাস্তায় ঘুরছেন, আপনার শক্তি কই? আজকে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী দেশে আছে, তার শক্তি কই? কারণ প্রশাসন নাই। যেটা আমি বলছিলাম যে শেখ হাসিনা 15 বছর দেশে রাজত্ব করছে প্রশাসন নিয়ে, প্রশাসনের লোকগুলো হইল তাদের কাছে ইসরায়েল, আর দেশের জনগণ হইল ফিলিস্তিন। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে প্রশাসনের লোকগুলো ইসরায়েল, আমরা সাধারণ জনগণ ফিলিস্তিন। কেন বলছি কথাটা? আপনার টাকা নাই, হেলাল ভাইও বলবে টাকা নাই, আমিও বলি টাকা নাই, আমি ক্যাপাসিটি চার্জ দিতে পারছি না, ওভার চার্জ দিতেছি বিদ্যুৎ বিলে। আপনি যে পে স্কেল দিচ্ছেন 100 থেকে 140 ভাগ বাড়াচ্ছেন, আপনি 18 কোটি লোকের তোর চুষবেন এটার জন্যে। তো 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের সুবিধা দিবেন, মানে ফিলিস্তিনদের চুষবেন, ইসরায়েলের সুবিধা দিবেন। এই সরকার তো আমরা চাই না। We want a change. এবং যে চেঞ্জটা আমরা চাইছিলাম, উই ওয়ান্ট এ চেঞ্জ, এখান থেকেই শুরু করতে চাই, আসতে চাই আজল গড়ি আলমের কাছ থেকে। চেঞ্জ হ্যাঁ। এবং রাজ জাকির ভাইকেও তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আচ্ছা, করুন। পলিটিক্যাল ফিলোসফি এবং জেনারেল যে সমাজ, সোশিয়াল ফিলোসফি ইজ নট দ্য সেম। পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। এটা একটা বড় বিখ্যাত কথা। আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষ হলো ফিলিস্তিন আর ইস্টাবলিশমেন্ট হলো ইসরায়েল, প্রশাসন, এই কথাটা হলো পপুলিস্ট কথা, নট এ গুড সেন্টেন্স, এটা পপুলিস্ট কথা।
18 কোটি জনগণ হলো ফিলিস্তিন, আর ইস্টাবলিশমেন্ট ছাড়া, দ্যাট মিন সরকার ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কি জনগণকে পাইলটিং করবে কে? এই জন্যই তো দেশে দেশে রাষ্ট্রের ধারণা হয়েছে, দেশে দেশে সরকারের ধারণা হয়েছে, রাজনীতি একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। আপনি যদি রাজনীতিকে এইভাবে ইগনোর করতে না, 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 আন্ডারমাইন একটু যোগ থেকে করি, আপনি 30 কি সেকেন্ড। চাচ্ছেন? হেলাল ভাই একটু যোগ আপনি করি। এটা অরাজনৈতিক না, না, একটু যোগ করি দেশে ভাই। ডক্টর আমি আমার ইউনূস ভাই একটু সরকার যোগ করি। অরাজনৈতিক আমরা সরকার যেটা চাচ্ছেন? বলছি সেটা কি জানেন? আপনার philosophy মানে আগে ঠিক 18 করতে কোটি হবে। লোকের কাছ থেকে আপনি চুষবেন, না না এই 18 লক্ষ চুষবেন কেন? লক্ষ আপনি লোকের tax- ভাগ্য না, না, পরিবর্তনের জন্য, জনগণের জন্য কি পৃথিবীর ভাবলাম? পৃথিবীর কোন দেশের লোক ট্যাক্স দেন আপনি তাই বলেন? না, না, জনগণের জন্য ভাবলাম কি? ট্যাক্স দেওয়া কি চুষবেন বলবেন? না, জনগণের জন্য ভাবলাম ট্যাক্স কি? জনগণের বাড়বে। তুমি ভাই যেটা এটা বলছি- তোমার বিপক্ষে বলছো, তুমি বোঝোনি। না, না, কিন্তু- বলো, এই জন্য অসুবিধা- জামাতকে কিন্তু- পলিটিক্যাল হইতে হবে। না, উনি না, যেটা রাজনীতির বলছে ব্যাপারে politics জামাতের কে মধ্যে- আন্ডারমাইন রাজনীতির করছে। কাছে দেখেন, ট্যাক্স নেওয়াকে আপনি ট্যাক্স না, দেবেন, তিন- সরকার ট্যাক্স তো দিবে। আমি বলি কিন্তু সরকারকে ট্যাক্সে- ট্যাক্স দিবে, সরকার সেই ট্যাক্স জনকল্যাণে কাজ করবে, তাই তো? এখন ট্যাক্স দেওয়াকে চুষবেন বলবেন, তাহলে কেমন হলো? কারণ কি না, বলি? আপনি সুবিধা দেওয়ার একবারে জন্য 100 থেকে কথা- 140% কথা অন্য salary দিকে বাড়ায় যায়, আমরা গোষ্ঠীকে সুবিধা বাড়ান। দেওয়ার জন্য। সময়টা তো আরে গেছে ভাই, 10 বছর। হ্যাঁ, তো জনগণের জন্য কি? 10 বছর সময় জনগণের গেছে। জন্য 10 কি? বছর আরে ভাই, যাবত তাদের private সরকার sector-এ কি- চাকরি করে, যে তার কোনো কি হবে? সরকার কি দিনমজুরের কি হবে? কোনো সরকার কি জনবান্ধব সরকার না হলে সেই সরকার দিনমজুরের কি দেশেরই হবে? তো সরকার। Private sector-এ আপনি- চাকরি করে, আপনি তার কি হবে? একটা- আপনার কি হবে? আপনি সরকারকে ভাই, একজন প্রতিষ্ঠান পান দেখবে। বিক্রেতারও যে প্রতিষ্ঠান পরিমাণ কি 100 ট্যাক্স থেকে দিতে 140 হবে, বাড়াইছেন না? সে কিভাবে এই ভাই, ব্যবসা তুমি করবে? না বুঝে ভাবতে কথা, হবে, এই শোনেন, সরকার যেহেতু বাড়াচ্ছে। আপনি শোনেন, সেটাই তো বলতেছি আমি, না বাড়াইলে। আর আপনি যে অন্তত বেসরকারি sector, আর এই যে 100 থেকে 140 বাড়াই নেবেন, আপনি টাকাটা কোত্থেকে পাবেন? অনলি জনগণ। ভাই, আপনি তো ইকোনমিস্ট না, আপনি একজন আইনজ্ঞ, ইকোনমিস্ট না, ইভেন আপনি পলিটিক্যাল ইকোনমিস্ট না। আপনি একটা জেনারেল ধারণা দিচ্ছেন, দিতেই পারেন। যারা এই বিষয়টা বিশেষজ্ঞ তারা এটা বিবেচনা করবে, এটাও ঠিক। যেই সমস্যাগুলোর কথা আমরা বলছি, সরকার অগ্রাধিকার দিয়েছে এই 6 মাসের জন্য 3টি বিষয়ের কথা আমরা বলছি বড় আকারের: জ্বালানি সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই ইস্যুগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, আজিজুল বারী হেলাল ভাই বলছেন, এবং সরকার চেষ্টা করছে এগুলো যতটা মিটিগেট করা যায়। আপনার মনে হয়? প্রথমত আমি এই ক্ষেত্রে বলবো, হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখি, যদি শেখ হাসিনা 15 বছর চালায় গেল, মাঝখানে প্রায় 18 মাস 19 মাস ইউনূস সরকার, তারপরে 6 মাস এই সরকার। এই সরকারের হেলাল ভাইদের কাছে আমি যে প্রশ্ন করি যে এই 6 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা আর ইউনূস সাহেবের 18 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা এক কিনা। কোনো সন্দেহ নাই যে ইউনূস সাহেবের 18 মাসে এর চেয়ে ভালো ছিল। সেও তো রিসিভ করছে, ডাইরেক্ট রিসিভ তো করছে সে। উত্তরাধিকার সূত্রে যদি রিসিভ করে থাকে, শেখ হাসিনার পর ইমিডিয়েটলি First টেক ওভার receiver। করলো ইউনূস সাহেব, এবং 18 মাস উনি কাটাইছেন। এই 18 মাসে কিন্তু আমি নিশ্চিত করে বলছি এই সংকট হয়নি। তখন তো ইরান যুদ্ধ ছিল না। সেটা আরেক চ্যাপ্টার। হ্যাঁ, ওইটা তো আনতে হবে। না, না, ঠিক আছে, আমি আপনার সাথে কিন্তু দ্বিমত কিন্তু করছি কিন্তু না। জ্বালানি মন্ত্রী যে 2 বছরের দেখেন। সংকটের কথা বলছেন, না, না, যে 2 সেটা- বছর লাগবে সমাধান না, করতে, ঠিক সেটা তো আছে, ইরান যুদ্ধের সাথে সম্পৃক্ত না। না, না, ঠিক আছে হেলাল ভাই, আমি ইউনূস সরকারের কিন্তু আপনার সাথে আমি আমদানিতে- একমত, আপনার সাথে আমদানিতে একমত। কোনো সমস্যা না, তখন না, না। রেমিটেন্সও আমাদের রিজার্ভও ছিল। ওই তো রিজার্ভ না, ছিল না। না, আনতে পারছে। না, না, আপনার সাথে এখন আপনি আনতেই পারছেন না। এটাও ইউনূস সরকারের সফলতা যে রেমিটেন্স। না, না, আমি ইউনূস না, সাহেবের না, সফলতায় যাচ্ছি না, রেমিটেন্সের সাথে আমি হেলাল ভাইয়ের সরকারের সাথে ছিল। একমত। তো তখন যুদ্ধটা ছিল না, তাহলে যুদ্ধের অজুহাত দেন, যুদ্ধের অজুহাত দিতে না, হবে, ওই পদ্মে এবং আসে, সেটা লজিক্যালি বলতে হবে। বিদ্যুৎটা আসে, মানে তেলটা এবং তারপরে গ্যাসটা আসেন, আসে ওই পথ দিয়ে। তারপরে ওই আসেন পথটা বন্ধ। এই তাই সার্বিক পরিস্থিতি। আপনার পলিটিক্যাল লিডার, কালকে যদি আমার দায়িত্ব দেয় দেশটা চালানোর, আমার জন্য হয়তো অভিজ্ঞতা নাই, আমি পলিটিক্যাল লিডার না। আপনারা তো 16 বছর দেশ চালাইছেন, যেটা আন্দোলন করেন, যাই করেন, মাইর খান, গুতা খান, ক্ষমতায় ছিলেন, দেশের কোথায় কি সব আপনাদের নখদর্পণে। কি আসলে কি করবে? নির্বাচনের আগে কি আপনারা আদৌ বলছিলেন? আপনাদের নির্বাচনের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, তখন বলছিলেন যে আমরা টেক ওভার করলে কিন্তু এই পরিস্থিতিতে তেল, গ্যাস, বিদ্যুতের যুদ্ধ সমস্যা হয়ে হবে। থেমে গেছিল। না, এটা তো বলেন তখন নাই। কেউ এরকম মানে আমি বলছি, একটা যুদ্ধ হবে কেউ আমি কল্পনা বলছি যে করেনি। শুনেন, কিন্তু হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। এক্সকিউজ খোঁজাটা কিন্তু স্কেপ করা। না, আমরা বলছি যে কেন আপনি বিদ্যুৎ মানে গ্যাসটা, যেমন বিদ্যুতের ধরেন- মূল জ্বালানি গ্যাস যেমন ধরেন, বা তেল, ওইটা আনতে পারছি না, যেমন কিন্তু ধরেন তারপরেও আপনার আনছি। কতগুলা কাজে কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না। কাকে কোথায় নিয়োগ দিবেন, বসাবেন। এতে কোনো ত্রুটি হচ্ছে না। তো আপনি যদি না, না, বলতেছি সরকার গঠন আপনি- না করেন, সরকার চালাবেন কি? না, না, সরকার তো গঠন সেটা করতে ঠিক হবে আছে, আগে। কিন্তু আমি সে- বলছি কোথাও সরকারের কিছু, বিভিন্ন প্রশাসনে গঠন করতে হবে না? আমি দলীয় বলছি আর কি। কোথাও লোক পরিবর্তন করা, লোক বদল করা। যেমন আপনি ধরেন, আপনি যদি বিশেষজ্ঞরে বাদ দিয়ে অন্য লোকের বসান, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারে বসাইছেন,
গভর্নর আপনার পছন্দ মতো বসাইতেই পারেন, অবশ্যই। কিন্তু প্রিভিয়াস যিনি ছিলেন তার তার চেয়ে চেয়ে তো যোগ্য আমাদের কিনা? আলোচনা এইটা আসতে হবে যে না রে ভাই, ওনার চেয়ে ভালো বসাইছে। তো এই কেউ এই বর্তমান আলোচনাটা যিনি করতে পারে তিনি না। কি ওনার চেয়ে ভালো কি মন্দ এই বিচারটা করলে আমাদের দৃষ্টিতে না, না, সেটাই বলছি। বর্তমান যিনি উনি আমি- ভালো, আমি সেটাই আমাদের বলছি। জন্য ভালো, সরকারের জন্য ভালো। হ্যাঁ। আর এইখানে আগের জনগণের জন্য ভালো আপনি না। সরকারের জন্য ভালো। আরে ভাই, সরকারের জন্য জনগণের ভালো। সরকার ক্ষমতায়, জনগণের জন্য ভালো না, এই কথা বলে সরকারটা তো বিএনপির জনগণের জন্য ভালো। না, না, আরে ভাই, বিএনপির সরকার কি জনগণের সরকার না? জনগণ ভোট না, দিয়ে আমরা সরকার বলতে বানাইছে না? পারতেছি না, আমি বলি। কথাবার্তা তো ঠিক করে বলতে না, হবে। না, ঠিক কেন আছে ভাই, এটা তো ওইটা আমি বলি। 51 যেমন আমরা ধরেন বাংলাদেশের ইতিহাস ব্রেক আচ্ছা, শুনেন, করেছে বাংলাদেশ আমরা যেমন ব্যাংকের গভর্নর সংসদে নিয়োগ দুইটা নিয়ে। অধিবেশন করলাম, দুইটা অধিবেশন আমাদের কি আলোচনা হয়েছে বলেন তো? অনেক কিছু আলোচনা। স্বাধীনতার পক্ষ শক্তি কি, বিপক্ষ না, না, শক্তি কি, বিদ্যুৎ নিয়ে আলোচনা গুপ্ত, হয়েছে, গ্যাস নিয়ে আলোচনা সুপ্ত, হয়েছে, এই নিয়ে হচ্ছে জুলাই প্রথম চার্টার অধিবেশন। অর্ডিন্যান্স, প্রথম আপনার অধিবেশনে সব- আলাপ হয়েছে এইগুলা, তার সাথে কিছু অর্ডিন্যান্সে আইনে রূপান্তর করছেন। কোনগুলা? যেটা বেসিক কোনো চেঞ্জ হয় এইরকম গুলা সবই পেন্ডিং রাখছেন আপনারা। কি? মানবাধিকার কমিশন আইন, দুদক কমিশন আইন, তারপরে কি এই গুম অধ্যাদেশ আইন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি বলতে পারেন, আমরা অনেকেই বলছে যে এগুলা পাশ করে না কেন, কি আবার গুম করবে? না, শেখ হাসিনার যে ক্যাপাসিটি ছিল গুম করার, সেই ক্যাপাসিটিও নাই। পাস হয়েছে তো। না, না, সেই ক্যাপাসিটিও নাই। আবার তখন বলছিল কি জানেন, এগুলো খুব পোক্ত কইরা আনবেন, যেখানে 2/3 মেজরিটি আপনার আছে, আপনার তো কোনো টেনশন নাই। সকালে একটা আইন করবেন, বিকালে এটা সংশোধন করবেন, পরদিন সকালে আরো সংশোধন করবেন, তারপর দিন আরো মজবুত করবেন। জনগণ তো দেখতো অ্যাটলিস্ট যে না, গুম অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করেন। ভাই, আমরা তো স্যাটিসফ্যাকশন পাইতাম, আপনি করলেন না কেন? বিষয়টা ওইখানে। আপনি ওইটা গোপন মন্ত্রিসভায় পাস হয়েছে আপনাদের বক্তব্যের কারণে। না, না, ঠিক আমরা আছে। পাস করেছি, এখন আমরা বিল আকারে কিন্তু আনছি। যারা না, গুম করবে কিন্তু তারাই আপনি- তদন্ত করবে। ওই যে না, না, যারা গুম করবে আপনারা তারাই কি তদন্ত ইনারা না, না, সেটা superficial সেকেন্ডারি। জানে। আমি বলছি সেটা Total সেকেন্ডারি। জিনিসটা সম্মান দিয়ে ওনাদের এবং সংসদ এটা- দেখেও এটা না, হইলো কি, শোনেন। সংসদের ওই বক্তৃতাগুলো পড়েও না, সংসদে কি কি হলো আমি এই জায়গাটা কথা বলছি। আমি- আপনারা আমি- কিন্তু আমি যেমন point আপনি বলছি, বন্ধের আপনি হাতি এটা- দেখা হেলাল ভাই কথা যেমন বলছেন। বিদ্যুৎ নিয়ে বলছে, আমি যেটা জানছি পত্রিকার সূত্রে, বিরোধী দলের এনসিপির তারা একটা প্রস্তাব দিছে 30 দিন মেয়াদি, 6 মাস মেয়াদি, মানে মানে একেবারে ইমিডিয়েট, Emergency। তারপরে ইমার্জেন্সি, তারপরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, দিচ্ছে অলরেডি। ভালো তো। এবং সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটাও তারা আক্ষেপ করছে। আচ্ছা, যদি তাই হয়, আক্ষেপ করলে পৌঁছাইছে কিনা সেটা তো সংসদ খুললে বোঝা যাবে। না, না, ওইটাই বলতেছি। আপনি আগে যেমন না, 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 বলছিলেন যে 12টা কোম্পানি না, দিয়ে দিয়েছে। হেলাল ভাই, আমার কথা ওইখানে ওইটা না। চাঁদাবাজি হবে। আমার কথা হলো যে সংসদ বিদ্যুৎ বসবে, ক্ষেত্রে কোথাও তারপরে যে আমরা 1 টাকা চাঁদাবাজি হয়েছে কেউ দেখাতে পারবে? না, না, আমি চাঁদাবাজিতে আসতেছি না। ওই যে বলে আপনি দিচ্ছেন। বলতেছেন যে না, এই যে প্রস্তাবগুলা, সেইটা সংসদ আসলে আমরা জানবো, এটা তো অ্যাকশন দরকার। আমার তো সংসদ আসলে বলবে এরা এই প্রস্তাব দিয়েছে, আমরা জানলাম, মানে ডাক্তার এখন আশীর্বাদ সিদ্ধান্ত করবেই, নিব। রোগী মারা গেল। বিষয়টা কিরকম, যে একটা লোক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমরা 4 জন বসে ডিসাইড করতেছি, আচ্ছা কোন হাসপাতালে নিব, কোনটায় পয়সা কম লাগবে, বিষয়টা কোনটায় কিন্তু এরকম ডাক্তার না, ভালো, আত্মা কি ভাই? আমরা কাটতাইতেছি। বিদ্যুতের আমার গ্যাস অবস্থা- নাই, বিদ্যুৎ নাই, প্রস্তাব দিছে, ইউনূসের প্রস্তাবের কাজ আমল- শুরু হবে। ডক্টর- আমি বলি হেলাল ভাই, ইউনূসের আমলের চোখে খারাপ আমি নেই। বলি একটা আপনি অনেক আজকের ছাত্র অবস্থা দেখেন। দেখেন, আমি বলি আমারটা শেষ করি। অনেক 2-3 ছাত্র আছে সমস্যা কিরকম, হেলাল ভাই, একটু যেমন রাজা আপনার ভাই ছেলে একটু- লেখাপড়া করতেছে, আপনি একটু আপনি যদি দেখেন যে আপনার ছেলেটা মনোযোগের সাথে লেখাপড়া করতেছে, কোনো ঘাটতি নাই, কমতি নাই, তারপর যদি রেজাল্ট খারাপ করে, আপনার স্যাটিসফ্যাকশন পাবেন। সেটা কি, যে না, আমার ছেলে চেষ্টা করছে, আমি দেখছি ফলাফল খারাপ হয়েছে। আমরা তো সেই চেষ্টাটা দেখছি না। আপনি 2 বছরের টাইম চাওয়ার মানে হচ্ছেই, আমরা তো আমাদের রাজনীতিবিদদেরকে চিনি, রাজনীতিবিদদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি জানেন? শেষ কথা বলতে কিছু নাই। আপনি দেখেন, এবং রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কর্মীরা কিন্তু কোনো মাইন্ড করে না। কেন মাইন্ড করে না? আমি শুধু বিএনপি আসলে ক্ষমতায় তা না, কালকে জামাত ক্ষমতা আসলে একই জিনিস হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে একই জিনিস হবে। কারণ রাজনীতিবিদরা ক্ষমতা আসলে কি হয়, কর্মী থাকে চাঙ্গা, 1, 2 তার মাঠে তার ক্ষমতা দেখানোর জন্য কর্মীকে শেল্টার দিতে হয়, 3 তারা সচ্ছলতায় অটোমেটিক সচ্ছল হয়। এই চাঁদাবাজি করে কিনা ওইটা আমি বলবো না, আমার কাছে তো চাঁদা নিতে আসে নাই কেউ, বা আমি আমার সামনে দেখিও নাই যে অমুকে চাঁদা, বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা সচ্ছল হয়। কিভাবে হয়? কিভাবে হয়? কিভাবে হয়? আপনার কোনো তার কোনো কর্মসংস্থান হয় এটাও নাই। হেলাল ভাই সচ্ছল উত্তর হয়ে দিবেন যায় নিশ্চয়ই। কিভাবে? এই যে সচ্ছল হয় যারা, সচ্ছল হলে গেলে মাঠে তোরা থাকিস, ঝামেলা হলে দেখিস, 1, 2 অসংখ্য ধন্যবাদ আবু হানা রাজ্জাকি ভাই।
আসতে চাই আজিলুর হেলাল ভাই, সংসদ সদস্য বিএনপি। দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলোচনা শুরু করতে চাই এই মুহূর্তে ওইটি নিয়েই। আবহানা রাজা কিংবা একটি কথা বলছিলেন যে যিনি আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, আমরা ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছি, আপনিও। আমিও তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হেলাল ভাইয়ের মাধ্যমে দেখা হইলে রাষ্ট্রপতি বলবেন, কারণ আমার সাথে রাষ্ট্রপতির দুই একবার দেখা হয়েছে নানান জায়গায়, একটু বলবেন যে আবহানা রাজ্জাকি সমালোচনা করে কিন্তু আপনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে উনি শুভেচ্ছা জানাইছে আপনার মাধ্যমে। রাষ্ট্রপতি যখন রাজনীতিবিদ, শুধুমাত্র বিএনপির রাজনীতিবিদ ছিলেন, তখন তিনি বলেছিলেন যে নির্বাচন হলে দেশে সংকট থাকবে না। এই 6 মাস পরে এসে সে কথা বলার, রাজাকি ভাই সেটি রেফার করেছে, 6 মাস পরে এসে সংকট থাকবে না, এই কথাটা বলা যাচ্ছে কিনা? সংকট তো আমি একটু যদি ক্লিয়ার করে দিই, 3টি অগ্রাধিকার ছিল সরকারের: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জ্বালানি সমস্যা, জ্বালানি সংকট নিরসন। এই 180 এখন দেখেন যে আজকে যদি আপনি সংকট মনে করেন, আমি আপনার সাথে যদি অ্যাগ্রি করি যে হ্যাঁ, আমরা এই 3টা অগ্রাধিকার দিয়েছেন খাত, একটা হলো ল অ্যান্ড অর্ডার, আর একটা হলো এনার্জি, আর একটা হলো আপনি বলছেন যে দ্রব্যমূল্য, যে প্রাইস হাইক, এটা বলছেন। এখন আপনি বলেন এটা কি গত 6 মাসের সৃষ্ট, না এটা আমরা আদি থেকে একটা আমাদের সৃষ্ট? এটা একটা, কিন্তু আপনি এটা বলতেই হবে আপনাকে। আমাদের এই যে সংকটটা যে আমরা ইনহেরিটিক্যালি উত্তরাধিকার সূত্রে এটা প্রাপ্ত, এখন আমরা হলো 6 মাস, এই 6 মাসে আমরা এই সমস্যাটাকে কতটুকু সমাধান করতে পারতাম, সেটা বলতে কতটুকু সমাধান করতে এইটা পেরেছেন, এবং এটারও একটা দলিল থাকা দরকার যে কতটুকু সমস্যা আসলে আপনারা পেয়েছেন, সরকার সেটি নির্দিষ্ট করতে পেরেছে। এখন আমি এক এক করে বলি। দেখেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 17 বছরে যেমন ছিল, ইভেন দো ডক্টর ইউনূস সরকারের আপনার 12ই জানুয়ারি পর্যন্ত যেমন ছিল, আপনি কি তার থেকে কিছুটা উন্নতি দেখতে পাচ্ছেন না? যে এখন তো রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয় না, আমরা কি মান্নানদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, যে আমরা কি পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে, আপনার কি বাক স্বাধীনতা? আমার কাছে 6 মাসের একটু তথ্য আছে ভাই, কথা বললেন, আমি একটু 6 মাসের আইন শৃঙ্খলার যে তথ্য, খুব বেশি তথ্য নাই, সামান্য তথ্য আপনাকে যদি দেই। খুনের ঘটনা এই গত 6 মাসে 1789টি নথিভুক্ত হয়েছে থানায়, তার মধ্যে গত 6 মাসের তুলনায় 9টি বেশি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 11,165টি, যেটি গত 6 মাসের তুলনায় 1075টি বেশি। আমি বলি, যেখানে আপনি এই পরিসংখ্যান দিয়ে যদি বলেন যে বাংলাদেশের মাথাপিছু আয় $26,000, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কি $26,000 ইনকাম করতে পারে? না, এটা তো থানার লিপিবদ্ধ নথি থেকে একদম। পপুলেশন গ্রোথ, তারপরে সমাজের অস্থিরতা, সমাজের নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, যেন উই আর হেডিং টু এ আপনার নিউ সোসাইটি, তাই না? এখন আপনার এই পরিসংখ্যান দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। এখন যদি বলি আমাদের বিএনপির সময় খুন হয়েছে 10টা, আওয়ামী লীগের সময় খুন হয়েছে 15টা, তাহলে খুনের সংখ্যা কমছে, তার মানে আপনি 10টা খুনকেও জায়েজ করছেন, তাই না? আমি বলছি যে আমাদের যে গত 17 বছরের যে রাষ্ট্রের ক্যারেক্টারটা ছিল, যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বললে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেফতার করা হতো, তার বিরুদ্ধে আইসিটি একটা মামলা হতো, নন বেলেবল সেকশন। এই যে রাজ্জাকি ভাই যত সুন্দর কথা বলছেন, ভ্যালিয়েন্টলি কথা বলছেন, আই ডু রেসপেক্ট, আমরা টকশোতে কথা বলছি, হ্যাঁ কথা বলছেন, এটা তো ছিল না। তাহলে আপনি গত 6 মাসে অন্তত আপনি এইটুকু উন্নতি করেছেন। এবার আসেন আপনি বিদ্যুতের যে সমস্যাটা, এটা হলো মেইন, আমি যেটা মনে করি। দেখেন, বিদ্যুতের যে ডিভাস্টেশন এবং যে আপনার ক্রিমিনালাইজেশন এবং করাপশন যেভাবে হয়েছে, এই যে রাজ্জাকি ভাই বললেন যে ক্যাপাসিটি চার্জ দিব না, এটা সত্য কথা, দিবেন না, তাই তো ওরা বিদ্যুৎ উৎপাদন করবে না, ওরা তো বিদ্যুৎ উৎপাদন করছেও না। না ভাড়া ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কোম্পানি, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছে না বলে বিদ্যুতের ঘাটতি হচ্ছে। আপনার ক্যাপাসিটি চার্জ দিবেন না, আপনি চুক্তি করেছেন সেই কোম্পানির সাথে, আদানির সাথে আপনার চুক্তি করছেন না যে আপনি ক্যাপাসিটি চার্জ দিবেন, ক্যাপাসিটি দিচ্ছেন না, বিদ্যুৎ দিবে না, প্রবলেমে পড়বে কি সরকার? না বিদ্যুৎ এখন বিদ্যুতের মেন সমস্যাটা কি? শুধু কি ক্যাপাসিটি চার্জ না, বিদ্যুতের যে সিস্টেম তৈরি করেছে শেখ হাসিনা, আপনার বিদ্যুতের যত কোম্পানি আমাদের দেখবেন
প্রয়োজনের থেকেও বেশি কোম্পানি আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট কোম্পানি রয়েছে। এখানে একটু আমি যদি যুক্ত করি, কিন্তু মান্নান ভাই একটা যে জিনিস জ্বালানি, যুক্ত করেছে যে আমি যেটা বলি শোনেন, বিদ্যুৎ উৎপাদনের যে মেন জ্বালানি আমাদের দেশে গ্যাস, গ্যাস এবং যেটা কয়লা। এলএনজি আকারে আমরা ইম্পোর্ট করি। 80% উপর আমরা জ্বালানি হলো গ্যাস, আর হলো তেল আছে, তেল, কয়লা, এইসব মেইনলি গ্যাস। কিন্তু আর পানি mainly বিদ্যুৎ আছে আমাদের, কিন্তু মেইনলি কিন্তু 80% গ্যাস। এই গ্যাসটা আমাদের আভ্যন্তরীণ যে উৎপাদন গ্যাসের, এখন নতুন নতুন কূপ এক্সপ্লোর শেখ হাসিনার আমল থেকেই হচ্ছে না। আমরা 6 16 মাসে, সালের পর থেকে না আমরা 6 মাসে নতুন একটা গ্যাস ক্ষেত্র এক্সপ্লোর করা, কোন কোম্পানিকে দিবেন, দেশি একটা কোম্পানি আছে বাপেক্স, তাকে আপনি ফাংশন করবেন, তাকে স্ট্রেনথেন করবেন, নাকি আন্তর্জাতিক টেন্ডার দিয়ে বাইরের কোম্পানি আনবেন। আর এখন আপনি অন স্পট যখন এলএনজি কিনতে চাচ্ছেন, তখন বর্তমানে বিশ্ব বাস্তবতা দেখেন, ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ কি, এটা আমাদের সামনে একটা পরম বাস্তবতা এসে দাঁড়িয়েছে। আমরা যেই পথ দিয়ে তেলটা, আমাদের এলএনজি বা তেলটা আনি, হরমুজ প্রণালী, সেটা টোটালি যুদ্ধ বিধ্বস্ত। এখানে ইরান কখন কার গায়ে যে বোম মারছে, স্কাট ক্ষেপণাস্ত্র, কোনো জাহাজই আসতে চাচ্ছে না। এরপরে দেখেন যে আমরা স্পট মার্কেট থেকে এখন তাও বেশি দামে এলএনজি কিনতে হবে রাষ্ট্রের জনগণের প্রয়োজনে। সেই এলএনজিটা আমি এখন আনলোড পর্যন্ত করতে পারতেছেন না। কারণ কি, আমি বলি একটু দেখেন, দুইটা আমাদের আনলোডের যে স্টেশন আছে, অক্সিলেটর কোম্পানি আর সামিট পাওয়ার। অক্সিলেটর কোম্পানির ওটা আপনার পুড়ে গেছে, সেটা তদন্ত হচ্ছে কীভাবে পড়লো, কিন্তু সেটা রিপেয়ার কাজ শুরু হয়েছে, 10 ভাগ মনে হয় কাজ হওয়ার পরে আবার দেখলাম আবার সমস্যা। এই যে আমেরিকার যে কোম্পানিটা অক্সিলারেটর, আর সামিট পাওয়ারের যেটা আনলোড করি, হ্যাঁ সামিট পাওয়ারের যেটা করি, সেটা আপনার ওইখানে এত তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র যে জাহাজ ভিড়তেই পারছে না। ভেরি আনফর্চুনেট, এটা খুবই দুঃখজনক ঘটনা। এখন আমরা এই গ্যাস আমদানি করা, নতুন গ্যাস এক্সপ্লোর করা, তারপরে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া, এই জন্য আমরা একটা দেখেন 6 মাসে এখন দেখেন অনেকটা কমে আসছে, যেহেতু আমরা অনেকটা জ্বালানি আনলোড করতে পেরেছি, এখন দেখবেন অনেকটা কমে আসছে। আমরা যেটা বলেছিলাম খুব শীঘ্রই কমে আসবে, এখন কিন্তু অনেকটা কমে আসছে। আমরা একটা জ্বালানি নীতি, বিদ্যুৎ নীতি আমরা একটা প্রণয়ন করব এই 27 তারিখে আমাদের সংসদ, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি বিদ্যুৎ, কেন বিদ্যুৎ আমরা একটা ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থা তো পেয়েছি, এখন এটাকে উন্নত করার জন্য যে পলিসি আমরা দিয়েছি, এই পলিসির থেকে ভালো কোনো পলিসি যদি আমাদের বিরোধী দল দিতে পারে, তাহলে সেটাই গ্রহণ করাবে। মানে এখানে দেখ কতটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কতটা আন্তরিক, যে অন্তত বিদ্যুৎ পরিস্থিতিকে ভালো করবার জন্য। আপনি বলতে পারেন আমরা 6 মাসে কতটুকু উন্নতি করলাম, 6 মাসে অন্তত এইটুকু করেছি আমরা। এই যে ক্যাপাসিটি চার্জ যে দেওয়া হচ্ছে, এইগুলোর ব্যাপারে তদন্ত হচ্ছে, কিভাবে এই বিদ্যুৎ কোম্পানিগুলো হাসিনা করলো। তারপরে আমরা আপনার নিজস্ব গ্যাস এক্সপ্লোর করবার জন্য, আভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোর করে বিদ্যুৎ খাতে দেওয়ার জন্য, যাতে ইন্ডাস্ট্রির যে বিদ্যুৎ সেটা অন্তত গ্যাস দিয়ে তৈরি করতে পারি। এখনো তো টেন্ডার দেওয়া হয়নি গ্যাস অনুসন্ধানের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার 2বার দিয়েছে। শোনেন, গ্যাস আপনি টেন্ডার দেওয়া মানে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ইনভাইট করছেন, আপনি কি দেশীয় কোম্পানিটাকে ফাংশনাবেল বা স্ট্যান্ডার্ড করবেন কিনা, করতে তো হবেই, এগুলো তো আলোচনার ব্যাপার। আপনি তো রাতারাতি কিছু করতে পারছেন না। 6 মাসে আমরা অন্তত বিদ্যুৎ খাতে যে হরিলুট, যে করাপশন, সেটা তো করিনি। ফাংশনাবেল যথেষ্ট হয়নি, বিদ্যুতের সমস্যা হচ্ছে, কিন্তু এখন কিন্তু বিদ্যুতের সমস্যা চলে গেছে। আমরা একটা ক্রিস্টাল, একটা ক্লিয়ার পলিসি জনগণের সামনে 27 আমাদের সংসদটা হবে, এই সংসদ তুলব, বিরোধী দল যদি কিছু দেয় সেটাও আমরা, যদি আমাদের থেকে ভালো হয়, গ্রহণ করব। কিন্তু আপনি এটা বলতে পারেন যে বিদ্যুতে আমাদের চোরা বাজারি, মানে করাপশন, বা ওই যে আপনার বিভিন্ন মাফিয়াদেরকে হাতে এটা ছেড়ে দেওয়া হচ্ছে না। এবার আসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনি বলেন যে এই গত রমজান বা ঈদটা গেল, দ্রব্যমূল্য কিন্তু ঊর্ধ্বগতি আমরা করতে দিইনি, ঊর্ধ্বগতি হয়নি। কিন্তু আপনার যেটা ছিল যে সিন্ডিকেট, দ্রব্যমূল্য ইম্পোর্টের ক্ষেত্রে, বাজারজাতকরণ ক্ষেত্রে, সিন্ডিকেটটা কি এখন আছে? বন সিন্ডিকেট নেই আমাদের এখন। কিন্তু দ্রব্যমূল্যের দাম তো কমছে না, সবজির বাজারে গেলে 100 টাকার কমে কোনো সবজি নাই, সয়াবিনের দাম বাড়ছে। টাকার যখন মূল্যমান কমে যায়, অনেক সময় অনেক কিছু মূল্যমান কমে যায়, মানুষের ইনকাম তো আমাদের মানুষের ইনকাম বাড়ানোর জন্য আমরা যেটা বলছি যে 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তার জন্য আমরা বিভিন্ন সরকারি অফিসেগুলো এখন আপনার চাকরির আহ্বান করা হচ্ছে।
আমাদের যে খাল খনন প্রক্রিয়া সেখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, আমাদের স্বাস্থ্য খাতের জন্য আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি। আপনাকে কিন্তু এই 6 মাসে আমি এত সমস্যার সমাধান, এত সমস্যা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, সব সমস্যার আরও সময় দিতে হবে আপনাকে সমাধান করতে। তবে গত 6 মাসে আমরা একটা চেষ্টা করেছি যে মানুষকে অন্তত ভালো রাখবার জন্য সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছি, আপনার মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য। সবচেয়ে বড় কথা, সরকারের একটা অ্যাকাউন্টেবিলিটি হয়েছে। এই যে আপনি বলছেন আমাদেরকে, আমরা তো আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি না, আপনাকে গ্রেপ্তারও করছি না, আপনার উপর আক্রমণও করছি। আপনি একটা যুক্তি দিচ্ছেন, আমি সেই যুক্তিটা জনগণ জাজ করবে এবং সরকার দেখে একটা সিদ্ধান্ত দেবে, যেটা তারেক রহমান বলছেন যে আমাদের থেকে ভালো কোনো পলিসি বিরোধীরা দিলে আমরা সেটি গ্রহণ করবো। অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন করে যেতে চাই আব্দুল মান্নানের কাছে। যেটি মান্নান ভাই যেটি বলেছেন যে 103টা বিদ্যুৎ কেন্দ্র আছে এখন বেসরকারি, বেশি আমি বললাম না, প্রয়োজনের চেয়ে বেশি আছে, প্রয়োজনের চেয়ে বেশি আছে, কিন্তু জ্বালানি নেই তো। কিন্তু তারপরে আবার 12টি অতিরিক্ত বিএনপি কে দেওয়ার জন্য। মান্নান ভাই, আপনি তখনও আসেননি, 12টি বিএনপিকে নতুন করে বিদ্যুৎ নতুন করে প্ল্যান করতেছে প্ল্যান করছে সরকার। না, এটা হলো যে আপনার এটি কেন হচ্ছে? এটা হলো যে আপনার ওই যে আনলোড করার জন্য যে দুটো পুড়ে গেছে না, আমরা কয়েকটা ওই যে না, এটা টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র, এটা বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে বলা হচ্ছে যে নতুন 12টি। মান্নান ভাই বললেন এটি কেন নতুন 12টি 1 কোটি, হ্যাঁ, নতুন 12টি বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি, যেটি এর আগে যেগুলোতে ক্যাপাসিটি চার্জ বিভিন্ন দেওয়া হচ্ছে, গ্রুপকে দেওয়া হয়েছে এর আগে। সরকার এখন দিছে কারো কাউকে দিছে না, এখনো দেয় না, এটা প্রক্রিয়া করতেছে। ওরা অনুমান নির্ভর একটা না, কথা অনুমান বলছে, নির্ভর না, যে এটা তথ্য মান্নান এইখানে যায় একটা অপরাধ করবে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটি কেন আপনি আমরা আসার আগে ভাই? আসার আগে আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে সংস্কারের 133টি অধ্যাদেশ ছিল, সেই 33টি অধ্যাদেশের সংস্কারের জায়গাটি এখনো পরিষ্কার নয়, গুরুত্বপূর্ণ এইটা একটা সংস্কারগুলো হয়নি। interesting জায়গা দ্বিতীয়ত হবে। আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন যদিও আমি রেখে যাচ্ছি, যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন আপনারা, 18 মাসে 6 মাস চলে গেল, কতটুকু সফল হয়েছে সেই জায়গাটি। এবার আসবো ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে। সরাসরি আজিজুল বারী হেলাল ভাই সহজ করেই বললেন যে আমাদেরকে সময় দিতে হবে। বিরোধী দল হিসেবে আসলে আপনারা সময় দিতে কতটা প্রস্তুত আছেন, বা আদতেও সময় দিলে কি মনে করছেন? দেখেন, সময় জনগণ দিবে কিনা তার জন্য আমার কর্মতৎপরতা, আমার পলিসি বলে দিবে যে হ্যাঁ ঠিক আছে, ভুল হয়েছে কিন্তু পলিসি ঠিক আছে, তাহলে জনগণ আমাকে সময় দিবে। কিন্তু আমার যদি পলিসি কি হয়, রং হয়, তাহলে জনগণ বুঝবে যে না, এই ফর্মুলা দিয়ে, এই প্রিন্সিপাল দিয়ে, এই পলিসি দিয়ে আমাদের উত্তরণ ঘটবে না, তাহলে জনগণ কিন্তু সময় দিতে চাইবে না। বারবার আমরা কিন্তু ওই যে নামাজে ইমাম যখন কি করে, মানে ভুল করে, তখন মুসল্লিরা কিন্তু লুকমা দেয়। তো লুকমা এক পর্যায়ে যদি ইমাম সাহেব না নিতে চায়, তখন কিন্তু শরিয়াতের নিয়ম হচ্ছে পিছন থেকে জামার কলার ধরে ওনাকে পিছনে দিয়ে যোগ্য একজনকে ওখানে ইমামতিতে দেয়া। এটা শরিয়াতের নিয়ম। হ্যাঁ, অবশ্যই আমি দায়িত্ব নিয়েই বলছি, কারণ উনি যদি ভুল করতেই থাকেন তাহলে তো কারোরই নামাজ হবে না। তো কমপক্ষে ওনাকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে। না, ভুল তো না, এটা যারা ইমামের পিছনে দাঁড়ায় তাদের ইমামের সমপরিমাণ, ইমাম মনে করেন তাদের শেষে আমিন বলবো, সমপরিমাণ যোগ্যতা থাকতে ইমাম হয়। যদি শেষে আমিন বলে, হ্যাঁ, আমি তো আমিন বলি না, আমি তার না, ইমাম অনেক সময় আমিন বলে, আমি বলছি আমার পয়েন্টটা কি, আমার পয়েন্টটা হচ্ছে যে ভুলটার কারণে সবারই নামাজ কি হতে পারে, নষ্ট হতে পারে, সেই জাতীয় ভুল, সেই ভুলটা আইডেন্টিফাই করবে, সেই ভুলটা শরিয়াতে আছে, এটা স্পষ্ট। এটা তো মানে এটা না যে আপনি যদি ফরজ তরক করেন, আপনি যদি ফরজ ভুল করেন আমিন বলতে হবে, জোরে না বলতে না হবে, না, আস্তে বলতে হবে, এগুলোর কারণে নামাজ অনেক না সময় না করতে হবে না, এগুলো হচ্ছে নফল। গ্যাঞ্জাম বেজে যায়। শুনেন, এগুলো কেউ যদি নাও বলে, আমিন যদি নাও পড়ে, তাতে তার নামাজ না, এই যে নষ্ট হবে না। হাত কিন্তু ধরে টেনে নিয়ে আসতে হবে, হ্যাঁ, এইটা কেন পলিটিক্যাল নয়, ভাষা হতে পারে না। এটাই হচ্ছে আপনি অন্যায় করে যাবেন। ভাষা হতে পারে একটা না। সরকার যদি একের পর এক অন্যায় করে যায় এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ করে যায়, তাহলে ফ্যাসিস্টকে আমরা কি করেছি? শেখ হাসিনা তো মাত্র কয়দিন নির্বাচিত ছিল, যেভাবেই নির্বাচিত হোক, কিন্তু তাকে তো আমরা সবাই মিলে নামিয়ে দিয়েছি। এটাই তো সে লোকমান। হ্যাঁ, 17 বছর লাগুক, কিন্তু 17 বছর কেন লেগেছে? সেখানে আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের কতখানি দায় আছে, বড় বিরোধী দলের কতখানি দায় আছে, সেই মূল্যায়ন পরে আমরা ওইটা আলোচনা করলে আমাদের বড়। আমি বলতে চাই, ভাই বলছেন যে আমরা যদি কোনো মানে প্রস্তাব দিই তাহলে ওনারা মানবেন। জামাত ইসলামী যদি কোনো প্রস্তাব আমাদের থেকে ভালো হয়, হ্যাঁ ভালো হয়, আমরা বলছি ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করেন, তাদের অ্যাসেম্বলি কল করেন, আলাদাভাবে ডায়ালগ করেন, বিশেষজ্ঞ মতামত নিয়ে আপনারা কাজ করেন। আমরা বলছি যে রূপপুর যে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটা তৈরি করা হচ্ছে জনগণের জন্য, সেটারও বা কতটুকু ডেভেলপমেন্ট আছে, তার ফ্যাসিলিটি আমরা কতদিনে নিতে পারবো, এই বিষয়গুলো আমাদেরকে পর্যালোচনার দরকার আছে। এরপরে হচ্ছে জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা না করে এখানে মনিটরিং সেল তৈরি করে সরকারি বিরোধী এবং এক্সপার্টদেরকে সম্পৃক্ত করে দেয়া, তাহলে এটা দ্রুত হবে। এখন যদি মনে করেন ক্ষুধার্ত 17 বছরের নেতাকর্মীদের যদি একটা পুনর্বাসন কেন্দ্র হয় এই সরকার, এবং তাদের যদি একটা ক্ষুধা নিবারণের একটা ওসিলা হয়, তাহলে তো এটা হবে না। যার কারণে তারা কি করছেন, 6 মাস দেরি করেন নাই। দেখেন, আমি বলছি 6 মাস দেরি করতে পারেন না। আপনি হানিমুন পিরিয়ডেই কি করলেন, আপনি বিচার বিভাগের সচিবালয়কে ধ্বংস করে দিলেন। আপনি হানিমুন পিরিয়ডেই আপনি কি করলেন, সমস্ত জায়গায় প্রশাসক বসাই দিলেন। আপনি হানিমুন পিরিয়ডে বিভিন্ন কর্পোরেশন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেটা বললো বলবেন, আমি শেষ করে দিচ্ছি এরপরে বলুক। তাহলে এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিএনপির দলীয় লোক যারা দলীয় ফোরামে কাজ করেছেন তাদেরকে বসিয়ে দিলেন। এই জায়গা তো আপনি 6 মাস বিবেচনা করলেন না। আপনি তো এই জায়গায় যদি বলতেন যে ঠিক আছে আমরা এই জায়গায় দলীয় লোক দিব কি দিব না, আরো 6 মাস কি করি, এটা আমাদের হানিমুন। কিন্তু না, এই কারণে তো আজকে যে বিদ্যুৎ মন্ত্রী তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন তার আমলেই খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আজকে সেরকম একজন লোককে আপনি পূর্ণ মাত্রায় দিয়ে দিলেন, তো উনি তো দেখেন না আপনার সফলতা কোথায়। আজকে যে সংকট তৈরি হয়েছে উনি বলছেন না, উনি যে সংকট তৈরি করেছেন এই সংকট উনি বলছেন 2 বছরেও সমাধান সম্ভব না, আমরা ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে আছি। তো জনগণকে আপনি কি স্বপ্ন দেখাবেন, আই হ্যাভ এ প্ল্যান বলে কি প্ল্যান আছে সেই প্ল্যান উপস্থাপন করেন। বিদ্যুৎ সেক্টরে আপনার প্ল্যান কি, জনগণ তো তা জানে না। আপনারা ঘরে ঘরে মানে চাকরি দিবেন, মানে 1 কোটির উপরে কর্মসংস্থান হয়তো ঘরে ঘরেই পৌঁছে যায়, 1 কোটি পরিবার বা তার বেশি পরিবার আছে। কিন্তু এই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের কিন্তু নাভিশ্বাস হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী যখন সফরে যাচ্ছেন, একজন নারী একটা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে কিন্তু চলে এসেছে। এটা আমরা দেখেছি আমাদেরকে মনে করাই দেয়, আমাদেরকে টক শোতে কথা বলতে দিচ্ছে আমরা কতটা উদার গণতান্ত্রিক। তার মানে ভাইরাও চিন্তা করতেছেন এখন ভবিষ্যতে কি আমাদেরকে ফ্যাসিস্টের মতন সব মুখ টুক বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করা লাগবে কিনা ক্ষমতায় টিকে থাকার জন্য। ওইটা বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের মানুষ এখন নতুন ধারার রাজনীতি চাই, কিন্তু বিএনপি এখন পুরাতন ধারার রাজনীতি চাচ্ছে। এই পুরাতন ধারা থেকে বিএনপি বের না হতে পারলে মূল জায়গা হবে না। আপনি কুয়ার ভিতরে পড়েছে হচ্ছে একটা পচা ইঁদুর, এই ইঁদুরে পানি নষ্ট করে ফেলছে। ইঁদুর উঠায়ে পানিটা ফুললি পরিষ্কার করে নতুন পানি দিতে হবে, কিন্তু ওই ইঁদুর রেখে যদি আপনি যতক্ষণ পর্যন্ত ওখানে হাজার হাজার বালতি পানি ঢালেন, এখানে ওই জমজমের কূপের পানি নিয়ে এসেও যদি এর ভিতরে দেন, এটা পরিষ্কার হবে না। আজকে যদি যেই সংস্কারের জন্য এদেশের জনগণ রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, যেই সংস্কারের জন্য আমরা ঐক্যমত্য হয়েছি, সেই মৌলিক সংস্কারে আপনি হাত দিচ্ছেন না, আপনি নিজের প্রতিশ্রুতি 31 দফার প্রতিশ্রুতি রক্ষা করছেন না, তাহলে বাংলাদেশের জনগণকে দিবেন কি? সেটা দেওয়ার তো আপনার কিছু নেই। কাজেই আমরা এখনো পর্যন্ত বিরোধী দলকে বলছি যে আপনারা পুরাতন পাটে না হটে জনগণকে যে প্রতিশ্রুতি আপনারাই দিয়েছেন সেই জায়গাকে জনগণের ডিজায়ারের সেই রাজনীতিটা করুন, তাহলে জনগণ কমপক্ষে একটা স্বচ্ছতা পাবে। আমার দাম বেড়ে গেলেও সমস্যা নেই, কিন্তু আমি যদি বুঝি এই দামটা না বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না, এই কনফার্মেশনটা জনগণকে জানতে হবে। এটা যদি হয় তাহলে দাম বাড়লেও সমস্যা নেই। এটা আমরা একটু জানবো। জনগণ যদি মনে করে যে এখান থেকে বিএনপি চুরি করতেছে, তাহলে জনগণ দাম বাড়ালে মানবে না। কিন্তু জনগণ যদি বোঝে না উপায় নাই, বিদ্যুতের কোথাও কি আমরা একটু বিরতি থেকে এসে সরকারের অনুমান করতেছে। আমরা তো এখানে 6 মাস নিয়ে কথা বলছি। ছোট অনিন্দ ইসলাম অমিত প্রতিমন্ত্রী জ্বালানি, উনি বলেছেন যে আমরা টাকার অভাবে কি করতে পারছি না। সবাই জানে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না। হাজার হাজার জায়গায় চাঁদাবাজি করে বিএনপির দখলে ব্যস্ত হয়েছে। সেই লুটেরাদেরকে আবার ব্যাংক ফিরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাদের জ্বালানি খাত তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সংশোধন হয়ে গেছে। সেই জায়গাগুলো লুটেরাদের ব্যাংক ফিরিয়ে দেওয়ার যেই সেইটি আবার সংশোধন হয়েছে। একটা ব্যাংক রেজুলেশন আইন মানে সংশোধনের মাধ্যমে তাদের সবগুলোর পথকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বলা যায় না।